প্রতিদিন আপনি দরিদ্র হচ্ছেন কিন্তু আপনি টেরই পাচ্ছেন না। এই কথাটা শুনে চমকে উঠবেন, কিন্তু এটা একদম সত্যি। আসুন বুঝি নেই কেন আপনার টাকার ভ্যালু দিনকে দিন কমে যাচ্ছে। আপনার কাছে যদি 2013 সালে 100 টাকা থাকতো, আপনি হয়তো বা তখন একটা বড় ফ্রাইড চিকেন অথবা বার্গার খেতে পারতেন, সাথে কিছু কোমল পানি। আজকে সেই একই জিনিস কিনতে গেলে আপনার লাগবে 250 টাকা বা তারও বেশি। এটাই হলো মুদ্রার মান কমে যাওয়া, অর্থাৎ মূল্যহ্রাস বা মুদ্রাস্ফীতি। কিন্তু আসল প্রশ্ন হলো, আমাদের টাকার ভ্যালু দিনকে দিন কমছে কেন? এর পেছনে কি শুধুমাত্র দাম বাড়ার, নাকি আরো অনেক গভীর কিছু কারণ আছে? মুদ্রাস্ফীতি মানে আসলে কি? মুদ্রাস্ফীতি মানে হলো সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম বাড়া। আপনি একই অঙ্কের টাকা দিয়ে আগের মতো জিনিস কিনতে পারবেন না। উদাহরণস্বরূপ বলতে গেলে 2010 সালে 1 কেজি চালের দাম ছিল মাত্র 35 টাকা। সেটা 2025 সালে এসে দাঁড়িয়েছে 70 টাকা, 80 টাকা কিংবা 90 টাকারও বেশি। 2010 সালে 1 লিটার সয়াবিন তেলের দাম ছিল মাত্র 70 থেকে 80 টাকা পার লিটার। সেটা আবার 2025 সালে এসে দাঁড়িয়েছে 180, 90 কিংবা 200 টাকারও বেশি। মানে আপনি সেম 100 টাকায় আগের থেকে অর্ধেক পরিমাণ জিনিস কিনতে পারছেন। আর এই ঘটনাকে আমরা বলি টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া বা মুদ্রাস্ফীতি। এখন প্রশ্ন আসতে পারে, কেন এই জিনিসটা ঘটে? এর মূল কারণগুলো হলো অতিরিক্ত টাকা ছাপানো। ধরুন বাজারে 1000টি পণ্য আছে আর মানুষের হাতে আছে 1 লক্ষ টাকা। হঠাৎ করে সরকার যদি আরো 1 লক্ষ টাকা বেশি ছাপিয়ে বাজারে ছাড়ে, তাহলে মানুষ বেশি কিনতে চাইবে, কিন্তু পণ্য আগের মতোই বাজারে। ফলে কি হবে? চাহিদা বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, আর আপনার টাকার দাম কমে যাবে। এভাবে অতিরিক্ত টাকা ছাপানো হলো ইনফ্লেশনের বড় কারণ। এছাড়া বৈদেশিক ঋণ ও ডলার সংকট। বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশ বিদেশ থেকে ঋণ নেয়, যেটা পরিশোধ করতে ডলারের প্রয়োজন হয়। কিন্তু যদি রপ্তানি বা রেমিটেন্স কমে যায়, তাহলে আবার ডলারের ঘাটতি হবে, আর ডলারের ঘাটতি হলে ডলারের দাম বেড়ে যাবে, তখন আবার টাকার দাম পড়ে যাবে। ফলে বিদেশ থেকে আমদানি করা সকল কিছুর দাম বাড়ে, যেমন তেল, গম, ওষুধ, যন্ত্রপাতি ইত্যাদি। আমদানি নির্ভরতা, আমরা চাল, তেল, কাঁচামাল, যন্ত্রপাতি সবকিছু আমদানি করি। যখন ডলারের দাম বাড়ে, তখন এই আমদানিকৃত পণ্যের দামও বেড়ে যায়। ফলে দেশের বাজারেও দাম বাড়ে এবং ইনফ্লেশন হয়। এছাড়া সরবরাহকৃত কিছু ঘাটতি আছে। ধরুন কোনো কারণে যদি পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে যায়, তখন কি হবে? বাজারে দাম বেড়ে যাবে, ঘাটতি হবে, মানুষ বেশি দামে কিনবে, টাকার মূল্য কমবে। দুর্নীতি ও অব্যবস্থাপনা। সরকার যদি বাজেট অপচয় করে বা দুর্নীতিকরণে প্রকল্পগুলো সময় মতো শেষ না করে, তাহলে আর্থিক চাপে টাকা ছাপাতে হয়। দুর্নীতি শুধু টাকা নষ্ট করে না, ইনফ্লেশনের চেইন রিঅ্যাকশনও কিন্তু শুরু করে। আচ্ছা, এই ইনফ্লেশনে কে বেশি ক্ষতিগ্রস্ত হয়? মুদ্রাস্ফীতি কিন্তু সবার উপরে সমান প্রভাব ফেলে না। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় দিনমজুর বা সাধারণ চাকরিজীবী, যারা মাস শেষে ফিক্সড বেতন পায়। মধ্যবিত্ত, যারা মাস শেষে ছোট্ট একটা অ্যামাউন্ট সঞ্চয় করে, কারণ তাদের ইনকাম তো বাড়ছে না, কিন্তু বাজারের দাম কিন্তু হুড়োড় করে বেড়ে যাচ্ছে। প্রশ্ন আসতেই পারে, ধনী মানুষরা তখন কি করে? তারা রিয়েল এস্টেট, শেয়ার বাজার বা বিভিন্ন বড় বড় ব্যবসায় ইনভেস্ট করে। এই সম্পদগুলোর দাম সময়ের সাথে সাথে বাড়ে এবং ইনফ্লেশনকে হারিয়ে দেয়। তাই তারা ইনফ্লেশনে ক্ষতিগ্রস্ত হয় না, বরং আরো লাভবান হয়। এখন প্রশ্ন আসতেই পারে, আপনি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? চিন্তা না করে আপনি চাইলে আপনিও নিজেকে ইনফ্লেশন থেকে সুরক্ষিত রাখতে পারেন। সঞ্চয়ের বদলে ইনভেস্ট করুন। ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে লাভ নেই। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা ছোট ছোট ব্যবসায় ইনভেস্ট করুন। ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট সম্পর্কে জানুন, বই পড়ুন, ইউটিউব দেখুন বা বিভিন্ন কোর্স করুন। মানে অর্থের খেলাটা বুঝুন, তাহলে আপনি এগিয়ে যাবেন। ডলার ভিত্তিক ইনকাম শুরু করুন, যেমন ফ্রিল্যান্সিং, এফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স, পিওডি বিজনেস, ড্রপ শিপিং, এক্সপোর্ট ইম্পোর্ট ইটিসি। এসবের মধ্যে থেকে আপনি যদি ডলার ইনকাম করতে পারেন, তাহলে টাকার অবমূল্যায়ন জনিত ক্ষতি কিন্তু হবে না। এছাড়া দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ করা একটি ভালো ডিসিশন, যেমন ল্যান্ড, প্রপার্টি অথবা সোনা। এগুলোর দাম সময়ের সাথে সাথে বাড়ে। টাকার ভ্যালু কমলেও এগুলোর মূল্য কিন্তু ক্রমশ বাড়তে থাকে। এক কথায় টাকা জমিয়ে আসলে লাভ নেই, কারণ এর ভ্যালু দিনকে দিন কমতেই থাকে। আজ থেকে নিজের অর্থনীতি নিয়ে ভাবুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং ইনফ্লেশনকে হারিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতেই পারেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানান আপনি কিভাবে নিজেকে ইনফ্লেশন থেকে সুরক্ষিত রেখেছেন বা রাখার পরিকল্পনা করছেন।